আমন্ত্রণ মোস্তফা ডোর মুক্তকণ্ঠ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি জিএম মোস্তাফিজুল আলম। সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের বিশ্লেষণ নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো তিনটি বিষয় নিয়ে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এবং টিআইবির দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবনমন এবং করোনা ভ্যাকসিন। আমাদের স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং দ্য নিউ নেশনের নির্বাহী সম্পাদক সাগর বিশ্বাস। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন যেটি হয়ে গেল, সেখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র প্রার্থী জয়ী হয়েছেন। এমনকি কোনো কাউন্সিলর, সবগুলো কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ বিজয়ী হয়েছেন, তবে কয়েকজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, যদিও তারাও আওয়ামী লীগ বিএনপি কোনো মনোনীত কোনো প্রার্থী কাউন্সিলর প্রার্থী বিজয়ী হয়নি। এবং এই নিয়ে নির্বাচন নিয়ে আসলে অনেক ধরনের সমালোচনা হচ্ছে, বিশেষ করে বিরোধীদের পক্ষ থেকে অনেক তীর্যক মন্তব্য করা হয়েছে এবং একজন নির্বাচন কমিশনার বলেছেন যে এটি একটি অনিয়মের নির্বাচনের মডেল। মাহবুব তালুকদার তিনি বলেছেন। আর সরকারি দলের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে বলা হচ্ছে এবং এমনকি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তো আপনার পর্যবেক্ষণ কি? সেখানে মাত্র 22% ভোট পড়েছে। জি, আসলে সবটা আপনি বলে দিলেন। আপনি যেগুলি বললেন এখান থেকে কিন্তু একটা আপনার কনক্লুশনে আসা যায়, নতুন করে আর কিছু বলার দরকার পড়ে না। একটা নির্বাচন হলো, তাই না? একটা সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন। কিন্তু তো স্থানীয় সরকার নির্বাচনে সবসময় আমরা দেখেছি এর আগে যে কোনো স্থানীয় সরকার নির্বাচনে ভোটটা একটু বেশিই পড়ে। তো সেই বেশি পড়ার নমুনা হলো 22%। তো বিএনপির যিনি প্রার্থী, আমি দেখেছি যে উনি মানে যে 22% যে ভোট পড়েছে, এই কাস্টিং ভোটে উনি 12% ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী, আর বাকিটা আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন। তো এই যে ফলটা হয়েছে, এই যে ফলটা হলো, এখানে অবাক হওয়ার কিন্তু কিছু নেই। অবাক হওয়ার কিছু নেই এই কারণে, আপনি ভাবেন, আপনি মনে করতে পারবেন গত বছর এই ফেব্রুয়ারি মাসে, গত বছর ফেব্রুয়ারি 1 তারিখে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু হয়েছে। সেখানেও কিন্তু ভোট 30% পড়েনি, 30%-এর কম ছিল। তো আমাদের নির্বাচনটা আসলে এরকম হয়ে গেছে এখন। এটা খুবই ট্র্যাজেডি আমি মনে করবো আমাদের দেশের জন্য, যে নির্বাচনী ব্যবস্থাটাই এখন যেন কেমন নষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষের নির্বাচনের প্রতি কোনো আগ্রহ আছে এরকমটা আমার কখনই গত কয়েক বছর ধরে এটা মনে হচ্ছে না। কিন্তু আমরা যখন নির্বাচনের খবরগুলো দেখেছি পত্রপত্রিকায়, টেলিভিশনে, তখন দেখেছি মানে মানুষের অনেক আগ্রহের কথা বলা গেছে, নিউজগুলোতে আমরা দেখেছি, এবং প্রার্থীরাও অনেক প্রচারণায় নেমেছেন। যদিও সংখ্যা ছিল। আমি একটু উদাহরণ দিয়ে বলি। আগ্রহ দেখেছেন যে জিনিসটা, যে নির্বাচনী কেন্দ্রে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেছেন যে আপনি নির্বাচনটা কেমন দেখছেন। ওরা কিন্তু 22%, আপনি 22% লোকের কিন্তু মতামত নিয়েছেন। ওদের মধ্যে আগ্রহ ছিল, তাহলে তারা কেন্দ্র পর্যন্ত আসলো কেন? কিন্তু 22-এর বাইরে যারা ছিল 78%, তাদের মতামত কিন্তু আপনারা নেননি। তাদের কেন আগ্রহটা নেই? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 78%-এর মন্তব্য আমরা জানি না, কিন্তু তারা নির্বাচনে আসেননি। এখন কয়েকটা কারণ হতে পারে। ওনারা ধরেই নিয়েছেন আমার যাওয়া না যাওয়ায় কিছু আসে যায় না, ওনারা ধরে নিয়েছেন। এবং এটাই হলো বাংলাদেশের নির্বাচনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। খুব দুঃখের কথা কি জানেন? সত্যি কথা বলতে আমার যেটা উপলব্ধি, যে গণতন্ত্রের জন্য আমাদের যে বর্তমান যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, এদের সারাটা জীবন এরা লড়াই করেছে গণতন্ত্রের জন্য। এবং ট্র্যাজেডি হলো যে গণতন্ত্রের যে প্রধান ভিত্তি, যে নির্বাচন ব্যবস্থা, এটা এদের হাতেই ধ্বংসপ্রাপ্ত হলো। এটা আমাদের দেখতে হলো। এর চেয়ে ট্র্যাজিক আর কিছু হতে পারে না। বাংলাদেশের মানুষের নির্বাচন নিয়ে কোনো উৎসব, এবং একটা নির্বাচন কমিশন বসিয়েছে। দেখেন, নির্বাচন কমিশনের সচিব উনি ওই দিন কী মন্তব্য করলেন ইলেকশনের দিন? কেন ভোট কম পড়েছে? দেশ উন্নত হয়ে যাচ্ছে, দেশ উন্নত হচ্ছে, অতএব মানুষের নির্বাচনের প্রতি আগ্রহ কমেছে। এই কথাটা বলার আগে উনি কি একবারও খেয়াল করে দেখেছেন যে উন্নত দেশগুলোতে কি 22% করে ভোট কাস্ট হয়? উনি কোথায় আছেন? উনি কোন বোকার স্বর্গে বাস করেন? তো এদের হাতে তো আপনি নির্বাচন কমিশনের দায়িত্ব দিয়েছেন, এবং এরাই যে দায়িত্বটা পালন করতেছে, ঠিক নয় কি? তো তাদের কাছ থেকে আপনি কী আশা করেন? ওনারা মানে কি ভাবেন? এই ভদ্রলোকের মেয়াদ শেষ হয়ে গেছে, খুব শীঘ্রই রিটায়ারমেন্টে যাবেন। আমার ধারণা ওনার এই যে শেষে যে এই কথাটা,
যে দেশ উন্নত হচ্ছে, অতএব মানুষ নির্বাচনে ভোট কম দিতে আসে, আগ্রহ কম, এই কথার বলার পুরস্কার হিসেবে উনি কিছু পেতেও পারেন আমার ধারণা। জি, শরীফ বিশ্বাস, সাগর বিশ্বাস আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে ভোটার উপস্থিতি খুবই কম ছিল, মানে টানা 22%। ভোটের আগেও যেটা সব পক্ষ থেকে বলা হয়েছে যে ভোটের প্রতি সবার আগ্রহ আছে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হলো না। না হওয়ার কারণটা কি? সেটা কি আসলে যে ভায়োলেন্সগুলো হয়েছে সেটার কারণে, নাকি অন্য কোনো কারণ আছে এখানে? না, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। চট্টগ্রামের নির্বাচন, সিটি নির্বাচন যদি স্পেসিফিক্যালি আমি বলি, ইন পার্টিকুলার বলতে গেলে শুধু এটা ধরি, আমি অন্য জায়গায় যাব না। চট্টগ্রামের নির্বাচনের আগের দিনও, মানে যেদিন আপনার প্রচারণার সর্বশেষ দিন ছিল, সেই দিনও তুমুল আলোড়ন ছিল পুরো চট্টগ্রাম জুড়ে। ঢাকা থেকে অনেক নায়ক নায়িকা পর্যন্ত গিয়েছেন, ওনারা সরাসরি সবার সাথে কথা বলছেন। আমরা ক্যাম্পেইন দেখে মনে করেছিলাম যে এটা একটা মডেল নির্বাচন হবে। সকাল থেকে কিন্তু সেরকম সাড়া পড়ছিল, লোকজন যাওয়া শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ করে দুই একটা সন্ত্রাসী ঘটনা, কিছু কেন্দ্র দখলের ঘটনা যখন কানে আসলো, দেখা গেল কি অধিকাংশ যারা একটু নিরীহ ভদ্র টাইপের লোক, ওরা এড়িয়ে যেতে শুরু করলেন। একই সাথে যারা ঘোর আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ ছাড়া, নৌকায় ছাড়া কোথাও ভোট দেবেন না, তাদের অধিকাংশ ঘরে রয়ে গেলেন। কারণ তারা নিশ্চিত বিশ্বাস করলেন যে আওয়ামী লীগ জিতবে। আর বিএনপির ক্ষেত্রে ভোটার কম হওয়ার কারণগুলি ব্যাখ্যা করছি, এটা করলে আওয়ামী লীগের দ্বার। বিএনপির ক্ষেত্রে বিএনপি আগা গোড়ায় কেন জানি বিরোধী দল হিসাবে 10-12 বছর গুছিয়ে উঠতে পারেনি, এটা বিএনপির ব্যর্থতা স্বীকার করতে হবে। কিন্তু তার চেয়ে বড় কথা, ওরা সুযোগও পায় না। ওরা বিভিন্ন সময় অভিযোগ করেন বিএনপির নেতারা যে পুলিশ তাদেরকে করেন, নেতা নেত্রীদেরকে কারারুদ্ধ করার চেষ্টা করেন, কিংবা সরকারি দলের সমর্থকদের তারা করেন। সেটা সত্য মিথ্যা যা হোক, আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে কী দেখেছি, 21 বছর যখন ক্ষমতার বাইরে ছিল, এইসব প্রতিকূলতা জয় করে আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল এবং এক পর্যায়ে ক্ষমতা এসেছে। কিন্তু 10-12 বছরে আমরা যদি এসিড টেস্টটা করি, দেখি বিএনপি ওই পর্যায়ে কিছুই করতে পারেনি। আপনি চিন্তা করতে পারবেন না যে ভোটের হিসাব যদি করেন, আমার কাছে এই একটা ডাটাটা আছে, ওরা ভোট পেয়েছে রেজাউল করিম সাহেব 3,69,248টি, আর সাদাত হোসেন সাহেব পেয়েছেন মাত্র 52,000। আমি স্বীকার করলাম, ধরেন তাদের সব দাবি মেনে নিয়ে এখানে দুর্নীতি হয়েছে, কিন্তু কিছু ভোট কেন্দ্র কি নাই যে বিএনপির লোকেরা ভোট দিতে পারবে? উল্টা পাথরঘাটা এলাকায় বিএনপির একজন লোক গিয়ে ওখানে একটা গণ্ডগোল সৃষ্টি করে সুযোগটা দিয়ে দেওয়া হলো, যে কারণে লোকজন কমে গেল। কমে যাওয়াতে টার্ন আউট কম হলো। আগেরগুলিতে কি দেখেছি, বিএনপির যারা কনস্ট্যান্ট ছিলেন, যারা প্রার্থী থাকতেন, তারা ভোট বর্জন করতেন। কিন্তু এই ক্ষেত্রে আমি বিএনপির মেয়র প্রার্থীকে আমি ধন্যবাদ জানাবো, তিনি শেষ পর্যন্ত থেকেছেন। তার মানে তার মনেও ক্ষীণ একটা আশা ছিল এখানে ভোট হবে, কিন্তু সেটা হতে পারেনি। এখানে যদি কেন্দ্র দখল, সন্ত্রাসী কার্যক্রম এবং প্রশাসনের যদি দৃষ্টিভঙ্গিটা এক পেশে একটু না হতো, তাহলে ভোট এখানে উল্লেখযোগ্য সংখ্যক হারে হতো। এই না হওয়ার পিছনে আমি কারণগুলি মুখ্যত দায়ী করি, কারণ আমি এখনও জানি, সাংবাদিক হিসাবে আমি যদ্দূর জানি, সেটা হলো আওয়ামী লীগ চট্টগ্রামে, আমি স্পেসিফিক চট্টগ্রামের কথা বলছি, কিন্তু এখানে সিটিতে আওয়ামী লীগ জিতবে এটা চোখ বন্ধ করে আমরা বলতে পারি, কারণ বিএনপির ওই সাংগঠনিক কাঠামো নাই যে আওয়ামী লীগের সাথে ওখানে পারবে। এই মুহূর্তের কথা বলছি। মানে সেই বাস্তবতায় আসলে এই ভায়োলেন্সগুলো কেন হলো? দরকার ছিল কি? এইখানেই হলো ভায়োলেন্স, যে যারা করেছেন বা যারা করছেন তারা আত্মবিশ্বাস হারিয়েছেন। তারা জিতবে জেনেও তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছেন। আর সেই ক্ষেত্রে যখন বলা হচ্ছে, আপনি একটু আগে বলেছেন যে প্রশাসনের লোকরা সেই পর্যায়ে তাদের দায়িত্বটি পালন করেনি। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি বলেছেন যে এখন আওয়ামী লীগ নয়, প্রশাসনই হচ্ছে তাদের প্রতিপক্ষ। তো প্রশাসন কি সেই পর্যায়ে চলে গেছে? না, আমি এই জিনিসটা একদম ঢালাওভাবে বলবো না, কারণ আপনি জানেন আমাদের মতো দেশ যেগুলিতে আছে সেগুলি প্রশাসন সরকারি পক্ষে থাকতেই হয়। আপনি পার্শ্ববর্তী দেশগুলিতে দেখেন, ওদের উপায় নেই, চাকরি করতে হবে, চাকরির একটা নিয়ম, তারপর তাদের নীতি নৈতিকতার ব্যাপার আছে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। আমাদের প্রতিবেশী ভারতের প্রশাসনও কি ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে যে আমাদের প্রতিষ্ঠানগুলো তো ঠিকই কাজ করে। ঠিক, আপনি কি সেশন এখানে এনে দিলেও পারবেন না? আপনার যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না থাকে, পলিটিক্যাল উইল না থাকে, আপনি কোনো কিছু সফল করতে পারবেন না। আপনার রাজনৈতিক সেই কারণে আমি উল্লেখ করতে যাচ্ছি যে রেজাউল সাহেব বদ্দার বাড়ির ছেলে, নির্পাট ভদ্রলোক, চট্টগ্রামের পুলিশ কমিশনার প্রশংসা করেছেন উনি ভদ্রলোক,
এবং ওনার নির্বাচন যারা বিয়া করেছেন, মূলত অর্গানাইজ করেছেন, সেই নাসির সাহেব সাবেক মেয়র, উনি তো ছোটোবেলা থেকে ছাত্রলীগ করে আসা ছেলে। এবং অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন প্রশাসক খোরশেদ আলম সুজন সাহেব, তিনি তো ছাত্রলীগের বেসিক, এটা ছাত্রলীগের ফসল। এরা চট্টগ্রামের মাঠে ঘাটে চষেছেন, এরা রক্তের নদী, এরা জীবন বাজি রেখে এরা আওয়ামী লীগকে ছাত্রলীগকে দাঁড় করিয়েছেন। ওরা তো জানে ওদের ব্যাকগ্রাউন্ড কত স্ট্রং, এরা তো এমনিই জিতে। জি মাসুদ কামাল, সেটা হচ্ছে যে এখানে আগে নির্বাচনের আগের দৃশ্যপট এবং নির্বাচনের দিনের যে দৃশ্যপট সেখানে অনেক পার্থক্য। এবং সাগর বিশ্বাস যেটি বললেন যে সেখানকার রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে সেখানে আওয়ামী লীগ এগিয়ে থাকে। তারপরেও কেন এই সংঘাতগুলো হলো, যে কারণে ভোটাররা আর ভোট কেন্দ্রে আসলেন না? আমি আপনাকে আগেই বলেছি যে নির্বাচনী ব্যবস্থাটাকে ভেঙে ফেলা হয়েছে এবং এটাকে আরও অনেক দিন ভেঙে রাখা হবে। মানুষ যাতে ভোটের প্রতি আগ্রহটা এখন তো পায় না, একদম যাতে আরও না পায়, তার জন্য এই মারামারিগুলি হয়। এই মারামারিগুলো আর কিছু না, কিন্তু এই মারামারিগুলি এখানে চট্টগ্রামে হয়েছে দুটো কারণে। একটা কারণ হলো আপনার যে অনেক জায়গায় বিদ্রোহী ছিল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল, আওয়ামী লীগে মারামারি হয়েছে এগুলো। আর অন্য অন্য জায়গায় যেগুলো হয়েছে এগুলো দাপট দেখানোর ব্যাপার। কেন দাপট দেখানোর ব্যাপার? যে বর্তমানে যে ধারাটা চলছে এই ধারাটাকে টিকিয়ে রাখার জন্য। মনে করেন এই আজকে মারামারি হলো, আগামী যখন কোনো একটা নির্বাচন হবে ওই এলাকার লোকে ভোট দিতে যাবে নাকি? আরও তার কি ঠেকা পড়ছে এই মারামারির মধ্যে ঢোকার জন্য? কেন যাবে সে? নিজের খেয়ে বনের মোষ তাড়াবে কেন সে? আর আরেকটা যেটা কথা হলো, যেটা সাগর ভাই বললেন যে বিএনপির যে ভূমিকাটা, দেখেন নির্বাচনে যে এই ফল হবে এটা কেনা জানতো? এটা বিএনপি জানতো না, সবাই জানতো। এটা সাধারণ মানুষ জানতো যে এটি হয়ে আসছে। গত কয়েক বছর এরকমই হয়ে আসছে। বিশেষ করে 2018 30 ডিসেম্বরের নির্বাচনের পর, জাতীয় সংসদ নির্বাচনের পর এখন এটি ট্রেন্ড, কিন্তু এভাবেই হবে। কেউ যাবে না, ভোট হবে না, হয়ে যাবে। ধানমন্ডির মতো জায়গায় 16,000 ভোট পেয়ে একজন এমপি হয়েছে তো ঢাকা শহরে। তো এখন এটা তো সবাই জানে যে মানুষ ভোট দিতে যাচ্ছে না। এর মধ্যে বিএনপির যে অবস্থানটা, মানে বিএনপির জন্য আসলে মাঝে মাঝে মায়া লাগে। এটা একটা অদ্ভুত দল, একটা অদ্ভুত দলটা এই কারণে যে তাদের, ঠিক আছে, যে লোকটা ভোট দিতে যাচ্ছে তাকে কি কেউ জিজ্ঞাসা করছে তুমি কোথায় ভোট দিবে? জিজ্ঞাসা তো করছে না। ভেতরে যে যদি তার ভোটটা কেউ দিয়ে দেয় সে তখন প্রতিবাদ করার একটা সুযোগ পাচ্ছে, অথবা যেতে তো পারে। সে যাচ্ছে না কেন? যাচ্ছে না এই কারণে যে সাধারণ মানুষ কি দেখতেছে। সাধারণ মানুষ দেখতেছে ঠিক আছে, আমি এই সরকারের কর্মকাণ্ডে বিরক্ত, ধরা যাক হাইপোথেটিক্যালি, আমি এই সরকারকে ভোট দিতে চাই না। আমি তাহলে কাকে ভোট দেব? সরকারের বিরুদ্ধে কাউকে ভোট দেব? যাকে ভোট দেব সে কি আমার সমস্যার কথা নোটিশ করছে? তারা কি তা করছে? সাধারণ মানুষের অধিকার নিয়ে, সাধারণ মানুষের সমস্যা নিয়ে গত 1 বছর না, গত 5 বছরে বিএনপি কোন আন্দোলন করেছে? বিএনপি আন্দোলন করে খালেদা জিয়া নিয়ে, বিএনপি আন্দোলন করে তারেক রহমানকে নিয়ে। তারেক রহমানকে দেশে আনতে হবে, তাকে সমস্ত মামলা থেকে মুক্ত করতে হবে। তাদের আন্দোলনের বিষয়বস্তু হলো এইটা। তারেক রহমান দেশে আসলো কি আসলো না, আসতে পারলো কি পারলো না, এতে সাধারণ মানুষের কি আসে যায়? আপনি তো সাধারণ মানুষের পলিটিক্সটা করছেন না। গ্যাসের দাম বাড়ছে, এটা নিয়ে বিএনপি কোনো আন্দোলন করছে? দেখেন, প্রতিবার যখন গ্যাসের দাম বাড়ে তখন কি হয়, নাটকের মতো হলেও একটা শুনানি কিন্তু হয়, একটা গণশুনানি হয়, নাটক হয়, এটা মানলাম। ওখানে যে কে কি বলে না বলে পাত্তা দেয় না, কিন্তু কিছু লোক তো বলে। কোনোদিন বিএনপি কোনো প্রতিনিধি ওখানে গণশুনানিতে থাকছে? কোনোদিন থাকছে? তার মানে কি সাধারণ মানুষের প্রবলেমগুলো বিএনপি কখনোই আমলে নেয় না, অথবা সে অনুযায়ী কাজ করে না। যে দলের নেতৃবৃন্দ, যে দলের রাজনৈতিক কর্মকাণ্ডে সাধারণ মানুষ অনুপস্থিত, আর তারা আশা করবে সাধারণ মানুষ বারের জলের মতো যে তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে দিবে, এটা হয় না রে ভাই। তাদের রাজনীতি চেঞ্জ করতে হবে। ওই বিদেশে বসে রাজনীতি বাংলাদেশে হবে না, সেই দিন কখনোই হয় নাই, কখনোই হয় নাই। বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বিদেশ থেকে রাজনীতি করেছে, এই দেশে তারা বিরাট একটা গণজোয়ারের মাধ্যমে সরকার পরিবর্তন করছে, এটা কখনোই হয় নাই। বাংলাদেশের রাজনীতি এই দেশের মাটিতে থেকে করতে হবে, এগুলিকে বিএনপিকে ভাবতে হবে এখন। জি সাগর বিশ্বাস, সেটি হচ্ছে এর আগেও আপনি বলছিলেন যে বিএনপির অবস্থানের কথা। সেখানে আপনাদের দুজনের কথাই যদি ধরে নেই যে সেখানে রাজনৈতিকভাবে বা জনসংশ্লিষ্টতার জায়গা থেকে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে, তো
তারপরও যে অবস্থা, সেখানে আওয়ামী লীগ প্রার্থী 3.5 লাখ ভোট আর বিএনপির প্রার্থী 50,000 ভোট, মানে এতটাই অবস্থা খারাপ বিএনপির, নাকি আওয়ামী লীগের না, জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গেছে? না, এটা সুন্দর বলেছেন। আমি জিনিসটা বলি আপনাকে, চট্টগ্রামের রাজনীতি এবং চট্টগ্রাম নির্বাচন, আমি ইন পার্টিকুলার কথা বলেছি। এখানে কিছু বিষয় আছে। বিষয়টা কি, চট্টগ্রামের রাজনীতি কারা নিয়ন্ত্রণ করেন? এই যে আমি কয়েকজনের নাম বললাম না, রাজল সাহেব ফোরফ্রন্টে আসছেন কিন্তু বেশি দিন হয়নি নমিনেশন পাওয়ার পরে, যদি উনি নেপথ্যে অনেক ভালো ইয়ে ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। এই যে এখন আজম নাসির সাহেব, খোরশেদ আলম সুজন সাহেব, এরা কিন্তু 75-এর পট পরিবর্তন পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সপরিবারে নিহত হলেন, এরপরে যে আওয়ামী লীগের যে দুরবস্থা ছিল, সে অবস্থায় ছাত্রলীগের যারা কাণ্ডারি ছিলেন চট্টগ্রামে, কিন্তু তাদের নাম বলতেই হবে, তারা ওই জায়গা থেকে আসছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি, আওয়ামী লীগ ওই অবস্থায় থাকা অবস্থায় তো আওয়ামী লীগের তখন মেরুকরণ ছিল তীব্র। চট্টগ্রাম সিটি আওয়ামী লীগ আমি বলি, মহিউদ্দিন সাহেব তখন ছিলেন, মান্নান সাহেব তখন একটু অসুস্থ ছিলেন, কিন্তু মহিউদ্দিন সাহেব জেনারেল সেক্রেটারি হওয়া সত্ত্বেও পুরোপুরি ছিলেন। মান্নান ভাই তখন কিছু করতে পারতেন না, তেমন ভূমিকা রাখতেন না, যদি অনেক প্রাজ্ঞ নেতা। আর দক্ষিণ জেলা আওয়ামী লীগের ছিলেন আখতারুজ্জামান বাবু সাহেব, আর উত্তর জেলা ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব। এখন সেন্ট্রালে যেহেতু মহিউদ্দিন চৌধুরী সাহেব ওনার প্রভাব বিস্তার করার জন্য ছাত্রলীগকে নিতেই হবে। ছাত্রলীগ ছাড়া তো মূল দল চলতে পারে না। ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের একটা কিন্তু বড় পাওয়ার শক্তি, বেস গ্রাউন্ড। আখতারুজ্জামান বাবু নগরীর প্রভাব বড় বিস্তারের জন্য যার উপর নির্ভর করতেন তিনি ছিলেন নাসির সাহেব। এটা আমরা মোটা দাগে যদ্দূর জানি। এখন ওনারা দুইজনেই কিন্তু গত হয়েছেন, মারা গিয়েছেন। মহিউদ্দিন সাহেবও নাই, বাবু সাহেবও নাই, কিন্তু তাদের উত্তরসূরিরা কিন্তু সেই ভাগটার এখনও রেখে দিয়েছেন। মহিউদ্দিন সাহেবের ছেলে নফেল সাহেব আর আখতারুজ্জামান সাহেবের প্রতিনিধি হিসাবে নাসির সাহেব, ওদের দুই ভাগটা এখনও আছে বলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই দুই গ্রুপের মারামারি হয়, চট্টগ্রাম কলেজে হয়, অন্যান্য জায়গাতে সব হয়। এখানেও আপনি খেয়াল করে দেখবেন যে বিদ্রোহী যে কাউন্সিলর প্রার্থী আছে 8-9 জন, অধিকাংশ কিন্তু এই দুজনের সমর্থন পুষ্ট। এটা একদম সত্য, দিনের আলোর মতো সত্য। এবং অলরেডি অনেক পত্রিকায় রিপোর্টও বেরিয়েছে যে অধিকাংশ এই বিদ্রোহীদের মধ্যে অধিকাংশ আবার নাসির সাহেবের হতে পারে, রিপোর্টেডলি। আমরা তো সাংবাদিক, আমরা দেখেই সেটা বলছি। এখন যদি আমরা ঘরে ভাইয়ে ভাইয়ে শত্রুতা করি, মারামারিটা করি, আপনি জানেন ভাইয়ে ভাইয়ে মারামারিটা কিন্তু ভয়ঙ্কর হয়, কারণ দুইজনের দুর্বলতা জানি। বন্ধু বন্ধু মারামারিটা সংঘাতটা খুব ভয়ঙ্কর হয়, একজনের সব কিছু জানি। এখানে তাই হচ্ছে, এবং তাই হতে গিয়ে নিজের প্রভাব বলের বিস্তার করতে গিয়ে মূল দলেরও ক্ষতি হয়ে যাচ্ছে, এটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তারা এক জায়গাতে আসতে পারছেন না। আমি জিনিসটা, এটা চট্টগ্রামের রাজনীতি। এখন মেয়র হিসাবে যিনি আছেন তিনিও কিন্তু অনেক অনেক পোড় খাওয়া রাজনীতিবিদ। এই যিনি মেয়র ছিলেন, যিনি প্রশাসক, তিনিও সেম, এবং রাজল সাহেব যিনি আসছেন তিনিও পোড় খাওয়া। তারা যদি একসাথে বিষয় আমরা বলতে যাই, ভাই আমরা নায়ক নায়িকা পর্যন্ত এনেছি, আমরা এতগুলি, আমাদের এত পাওয়ার, আমাদের এত জনসমর্থন, এত ছাত্র আমাদেরকে চিনে, আমরা ভোট নেব, দেখি না, আমি বিশ্বাস করুন তারা জিততো, আমি এখনো বিশ্বাস করি, এবং সেটাই তাদের ছিল। এবং 11th আওয়ারতে তারা হয়তো পলিসি চেঞ্জ করেছেন, তারা হয়তো ভয় পেয়েছেন যে নাও জিততে পারি। জি, আমরা একটা বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আরো কথা হবে। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন মোস্তফা ডোর মুক্ত কণ্ঠ অনুষ্ঠান। আমাদের স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং দ্য নিউ নেশনের নির্বাহী সম্পাদক সাগর বিশ্বাস। মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে, সেটি হচ্ছে যে গত সপ্তাহে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সারা বিশ্বব্যাপী তাদের যে দুর্নীতির ধারণা সূচক সেটি প্রকাশ করেছে 2020 সালের পারফরমেন্স অনুযায়ী। সেইখানে দেখা যাচ্ছে বাংলাদেশের 2 ধাপ অবনতি হয়েছে, যদিও স্কোর সমান। সেক্ষেত্রে বাংলাদেশ এখন 12তম দুর্নীতিগ্রস্ত দেশ, এবং দক্ষিণ এশিয়ার মধ্যে শুধুমাত্র আফগানিস্তান আমাদের পরে রয়েছে। এছাড়া ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা সবাই আমাদের চেয়ে ভালো করছে। তো আমরা সরকারের কাছ থেকে গত কয়েক বছর ধরে যেটি প্রতিনিয়ত শুনে আসছি সেটি হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।
এই নীতিতে থাকা অবস্থায়ও কেন আমাদের উন্নতি হচ্ছে না? না, এটা তো সহজ। উন্নতি হচ্ছে না তাহলে উনি সরকার প্রধান জিরো টলারেন্সের কথা কিন্তু আমাদের সরকার প্রধান বলেছেন, তাহলে সরকার প্রধানের কথাটা পালিত হচ্ছে না। সিম্পল হিসাব তাহলে। দেখেন, এর মাঝখানে আমাদের তথ্যমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের অবস্থান তো পাকিস্তানের নিচে। তো পাকিস্তানের নিচে হওয়াটা এটা হলো মানে আমাদের নাকি কেউ বিশ্বাস করবে না, পাগলও বিশ্বাস করবে না। তো ওনার এই কথার কারণে না আমার মনে হয় যে মানে আসলে মানে উনি কি ধরেছেন যে বাংলাদেশের লক্ষ্য কি পাকিস্তান? পাকিস্তান তো হতে পারে না। আবার ধরেন, প্রধানমন্ত্রী বলেছেন কি জিরো টলারেন্স। বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী কিছু চাচ্ছেন, কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। আমি তো আমার প্রধানমন্ত্রীকে এত দুর্বল মনে করি না। আমি মনে করি যে উনি যখন বলেছেন ওটা বাস্তবায়িত হবে। উনি যখন বলেন মিন করেন, তাহলে উনি যাদের উপর নির্ভর করে কথাগুলি বলেন তারা তাহলে সেভাবে অ্যাক্ট করে না, অথবা বিপরীত দিকে সেই লোকগুলো ওনাকে ভুল তথ্য দেয়। উনি যখন বলেন আমি জিরো টলারেন্স ঘোষণা করলাম, তখন ওনার যারা সঙ্গের লোকজন আছেন তারা ওনাকে বলেন যে হ্যাঁ আমরা জিরো টলারেন্সের মধ্যে আছি, কিন্তু বাস্তবে দেখা যায় যে আমি 112 নম্বরে আছি। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? হ্যাঁ, আপনি চট করে কিন্তু বলতে পারেন, বলার খুব একটা সুযোগ আছে যে এইগুলি তথ্যগুলি ঠিক না, এই টিআই যা বলে ঠিক না। আবার এই টিআই যখন বিএনপির শাসনামলের কথা বলে তখন কিন্তু এটা আপনার রেফারেন্স হিসেবে উল্লেখ করেন। যখন আপনার পক্ষে যায় তখন আপনার জন্য রেফারেন্স, আর যখন আপনার বিপক্ষে যায়, যখন আপনার জন্য অস্বস্তির কারণ হয়, তখন এটা ঠিক না। এই যে দ্বিচারিতা, এটা আপনি কার সঙ্গে করেন জানি না, কিন্তু জনগণ কিন্তু এটা বুঝে। জনগণের বুঝতে কিন্তু কোনো সমস্যা হয় না যে আপনি আসলে কি বলছেন। তো বিশেষ এখন মাননীয় প্রধানমন্ত্রীকে ভাবতে হবে যে উনি জিরো টলারেন্সটা কাদেরকে দিয়ে করাতে চান, এবং জিরো টলারেন্স ঘোষণার পর ওনার ঘোষণার বাস্তবায়ন সম্পর্কে যারা ওনাকে তথ্য দেন তাদের কথা উনি কতটুকু বিশ্বাস করবেন, এটা ওনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে। যদি সিদ্ধান্ত না নেন এবার আবার হবে, আবার বলবে। খুব সহজ, কিন্তু তথ্যমন্ত্রী বলে দিলেন এটা আমরা মানি না, এটা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য কার কাছে নয়? আপনি আসলে কাকে কি বলছেন? মানুষ কি টের পায় না দুর্নীতি আছে কি নাই? যে কোনো একটা সরকারি অফিসে আপনি যান, দুর্নীতি আছে কি নাই দেখেন, নাই। তো এগুলো আপনি কাকে বোঝাচ্ছেন? টিআইকে বোঝাচ্ছেন? বলেন যে টিআইকে আমাদের তো জিরো টলারেন্স, অথবা আমাদের অবস্থান ডেনমার্ক নিউজিল্যান্ডের সমান থাকার কথা, যে দেশে দুর্নীতি নাই, জিরো, এবং সরকার এর টলারেন্স, তার টলারেন্সের মধ্যে নাই। তো সেই দেশে তো দুর্নীতি নাই, সেই দেশে তো অবস্থান ডেনমার্ক এবং নিউজিল্যান্ডের সমান থাকার কথা। তো থাকছি না কেন আমরা? ওরা কি আমাদেরকে খুব অপছন্দ, টিআইকে আমাদেরকে অপছন্দ করে খুব? টিআই ঠেকা পড়ছে বাংলাদেশে চিন্তা করার। তো এইগুলো হলো কি জানেন, এগুলো হলো মানে ওনারা বলে এক একটা কৌতুক আর কি, এক একটা মানে কার্টুন আর কি, বলতেছে, আমরা শুনতেছি, আমরা হাসাহাসি করতেছি। ওনাদের আবার কোনো লজ্জা নাই। মানে যদি কেউ সিদ্ধান্ত নেয় যে আমি লজ্জা পাবো না, আপনি কি করবেন? কিছু তো করেন নাই। সাগর বিশ্বাস, সেটি হচ্ছে যে মানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জিরো টলারেন্স, এবং বেশ কিছু ঘটনাও আমরা দেখেছি যেগুলো আলোড়ন সৃষ্টি করেছে, যে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান সেগুলো হয়েছে। কিন্তু গত বছর যেগুলো আমরা দেখেছি সেটি হচ্ছে যে করোনা সময়কালে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের জন্য যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছিল, সেই ত্রাণ চুরি হয়েছে, নগদ অর্থ সহায়তা সেগুলো চুরি হয়েছে, এবং স্বাস্থ্য খাতের যে নানা বিশৃঙ্খলা দুর্নীতির তথ্য যেগুলো উঠে এসেছে, মানে সেগুলোকে আসলে আপনি কিভাবে দেখবেন যে সেগুলো কি আসলে টিআই এর যে জরিপ সেটিকে আসলে ভিত্তিহীনকে বলা কতটা সঠিক? আসলে আমি আপনাকে একটু ছোট্ট একটা 3 লাইনের গল্প বলতে চাই। আমরা তো বড় হয়েছি রাগী বাবাদের আমলে, একটু থেকে একটু বেশ কম হলে বাবাদের তখন মার খেতে হতো। এখন অবশ্য জমানা বদলে গেছে, এখন রাগী মা, বাবা শান্ত। ওই সময় এক ছেলে, সে খেলাধুলা সব করে, কিন্তু যখন পড়তে বলতো সে পড়তে পারতো না। ও বাবা আমি দেখি না, পরীক্ষায় ফেল করছে। এখন বাবা একদিন বললো, হে বেটা তুই পড়স না, তুই লেখা, তুই বাইরে খেলাধুলা সব করস, কি হয়েছে তোর? বাবা আমি দেখি না, চোখে দেখি না। কি বলস? বাবা ওকে ধরে ছাদে নিয়ে গেছে রাতে। ও আকাশের দিকে তাকাইলো, ওটা কি দেখা যায়? বাবা চাঁদ। হারামজাদা কানে ধরছে, তুই এত দূরে চাঁদ দেখোস, শত শত মাইল দূরে, 2 ফুট কাছে তুই ইয়ে দেখোস না? তোর পড়ালেখা বই দেখোস না?
এখানে হলো এটার কথা বললো শত শত হাজার মাইল দূরে বার্লিন বেস টিআই এর উপর নির্ভর করতে হবে বাংলাদেশে যে দুর্নীতি হচ্ছে। এখানে দুইটা দৃষ্টির দরকার, একটা অন্তর্দৃষ্টি, বহির্দৃষ্টি। আমি নিজে সাংবাদিক, আপনি সাংবাদিক, পেশাদার সাংবাদিক, আমরা জানি না বাংলাদেশে যে দুর্নীতি হচ্ছে? কয়েক হাজার মাইল দূরে জার্মান থেকে বলতে হবে এখানে দুর্নীতি হচ্ছে। তবে 2021 সালে যে রিপোর্টটা ওরা দিয়েছে তার প্রেক্ষাপট ভিন্ন। শত বছরের মধ্যে এইরকম প্রেক্ষাপট হয়নি। সেটা হলো কোভিড পীড়িত বিশ্বে এই দুর্নীতির চারটা হয়েছে। এবং আপনি আশ্চর্য হবেন, 180টা দেশে কোনো একটা দেশ ফুল মার্কস পায়নি। যে নিউজিল্যান্ড এবং ডেনমার্কের কথা বলা হচ্ছে 88 নম্বর পেয়েছে, মাইন্ড ইট, 100 কেউ পায়নি, আবার 0 কেউ পায়নি। বুঝাতে পারছি জিনিসটা? 0 মানে একদম ক্লিন। তার মানে পৃথিবীর এমন কোনো দেশ নাই যেটা কিছু না কিছু দুর্নীতি হয়নি। এবং অধিকাংশ দুর্নীতি হয়েছে কি জানেন? অবাক ব্যাপার, করোনাকে নিয়ে। আমি আপনাকে জাস্ট একটা লাইন কোট করি, আপনি শুনেন। COVID-19 is not just a health and economic crisis, it's a corruption crisis, and one that we are failing to manage. এটা কে বলছে? টিআই এর চেয়ার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল চেয়ার ডেলিয়া ফেরিনিয়া রুবিও। তার চেয়ারম্যান বলছে এটা হলো আমরা করাপশন ফেস করছি এবং COVID-19টা একটা করাপশনের যুগ যাচ্ছে। এবং প্রতিটি দেশে যে করাপশনগুলো হয়েছে তার মেজর করাপশন হচ্ছে হেলথ সেক্টর নিয়ে। পৃথিবীর কোনো দেশ বাদ নাই, প্রতিটি দেশে হয়েছে করাপশন, কম বেশি। তার মানে আপনি আবার আমাকে বুঝবেন না যে বাংলাদেশের করাপশনকে আমি কিন্তু সাপোর্ট করছি, নট দ্যাট। বাংলাদেশ আগে যেখানে ছিল ওই পজিশন থেকে স্লিপ করছে 2 ধাপ, নাম্বার সম আছে। নাম্বার বাংলাদেশ ভালো পাইছে পরীক্ষাতে, কিন্তু স্লিপ করে পজিশনটা কমে গেছে ক্লাসের ছাত্রের। কেন হয়েছে? বলে সাউথ এশিয়াতে আফগানিস্তান শুধু বাংলাদেশের নিচে আছে। আমি বলবো বাংলাদেশের আফগানিস্তান নিচে কাছে থাকার কথা। আফগানিস্তান হলো যুদ্ধবিধ্বস্ত একটা দেশ, আর বাংলাদেশ হলো উন্নয়নের জন্য এখন বিধ্বস্তর মতো। কেন উন্নয়ন বিধ্বস্ত বলবো? উন্নয়ন যখন করতে হয় তখন অনেক কিছু ধ্বংসযজ্ঞ চলে, অনেক চলে, টাকার স্রোত বয়। যেখানে টাকার স্রোত বয় সেখানে তো দুর্নীতি হবে। আপনি পয়সাওয়ালা লোক, আপনার ঘরে চুরি হবে, আমি গরিব, আমার ঘরে চোরকে আপনি বাইরে ঢুকাই দিলে ঢুকবে না। পয়সা আছে ওখানে দুর্নীতি হবে। জাপানে দুর্নীতি হয়, আমেরিকায় দুর্নীতি হয়, কোথায় দুর্নীতি হয় না? কানাডাতে দুর্নীতি হয়, বাংলাদেশও হয়েছে, অস্বীকার করব না, হচ্ছে। কিন্তু বাংলাদেশের সাফল্য কোথায়? দুর্নীতির সাথে সাথে কিছু মেগা প্রজেক্ট করেছে। যে মেগা প্রজেক্টগুলি একসাথে, এতগুলি মেগা প্রজেক্ট পৃথিবীর কোনো দেশে এই মুহূর্তে হচ্ছে বলে আমার জানা নেই সাংবাদিক হিসাবে। এবং সেগুলি সব মাল্টি বিলিয়ন ডলারের প্রজেক্টগুলি হচ্ছে। কিন্তু বাংলাদেশের দুর্বলতা কোনটা? যেটা টেবি উল্লেখ করে দিয়েছে, যে আমাদের ঘুষ দুর্নীতি সরকারি ক্ষেত্রে, রাষ্ট্র কাঠামোর অপব্যবহার করতেছে, স্বাস্থ্যখাতের দুর্নীতি তো আছেই, স্বজনপ্রীতি এবং রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রটার দখলের একটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই জিনিসগুলি, এগুলি কারা করে? এই কিছুদিন আগে আমাদের ফরেন মিনিস্টার সাহেব একটা রিপোর্ট দিলেন যে কানাডাতে যে বেগমপাড়া আছে, বেগমপাড়াতে কারা করছে সবচেয়ে বেশি। আমি ভেবেছিলাম রাজনীতিবিদরা হবেন, হয়েছে কারা? সরকারি চাকরিজীবীরা। তাহলে কার হাতে? আপনি জিনিসটা খেয়াল করেন। ওই নির্বাচনের কথা যেটা বললাম, সরকারি প্রশাসন কেন বললাম, নির্বাচনে সবচেয়ে বেশি জড়িত থাকে সরকারি লোকজন। পুলিশ, আনসার, বিজিবি থেকে শুরু করে, নির্বাচন কমিশন থেকে শুরু করে বিশাল একটা সেক্টর জড়িত থাকে। একইভাবে দুর্নীতিতে এরা জড়িত না থাকলে আপনি কখনোই কিছু করতে, আপনি মেট্রো রেল থেকে টাকা মারতে পারবেন? সুপার হাইওয়ে থেকে, এক্সপ্রেসওয়ে থেকে আপনি টাকা সরাতে পারবেন? কন্ট্রাক্টর পারবে যদি ওখানে প্রজেক্ট ডাইরেক্টরে জড়িত না থাকে? পদ্মা সেতু থেকে নিতে পারবে? পারবে না। এগুলির জন্য সব কিছুর জন্য দরকার, আগেও বলেছি এখনও বলছি, পলিটিক্যাল উইল। আমি বাংলাদেশের এই স্লিপ করাটাকে আমি খারাপ অর্থে কখনোই নেব না। আমি বরঞ্চ বলবো যে এখানে বড় বড় স্বাস্থ্যখাতের দুর্নীতি ধরা পড়ার পরেও আমাদের সরকার ব্যবস্থা নিয়েছেন। কিন্তু সরকারের দুর্বলতা কোন জায়গাতে? ওই যে বিশেষ করে একটা কথা বলে না, চুনোপুটিদেরকে ধরেছে, রুই কাতলা ধরা হয়নি, রুই কাতলাদেরকে ধরতে পারেনি। স্বাস্থ্যখাতের যে বড় বড় রুই কাতলা, কেউ বিদেশে পালিয়ে আছে, কেউ দেশে আছে, কিন্তু ওদেরকে ধরার চেষ্টা করেনি, সমূল উৎপাত করতে পারেনি। তবে আমি এখনও সমূহ বিশ্বাস করি, যদি সদিচ্ছা থাকে, আশা করি এই সরকারি সদিচ্ছা আছে, ওরা ধরা পড়বে। দুর্নীতি একসাথে কখনো চলে যেতে পারে না, যায় না। এটা অর্থনীতি স্বীকার করেন, আধুনিক অর্থনীতিতে দুর্নীতি সমানতালে থাকবে। আপনি কোনোদিন আশা করতে পারেন দুর্নীতি ছাড়া কীভাবে হয় একটা দিনে। জি,
মাসুদ কামাল, আপনার কাছে আসি। সেটা হচ্ছে উনি যেটা বলছিলেন যে রাজনৈতিক সদিচ্ছার কথাটা, দুর্নীতি দমনের ক্ষেত্রে রাজনৈতিক যে সদিচ্ছার কথা বলা হচ্ছে, সেটির বহিঃপ্রকাশ আপনি কেমন দেখছেন? আমি দেখছি না, একদমই দেখছি না। এটা আসলে যে কথাটা উনি বললেন, এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য, যে আসলে যখন আপনি বলবেন যে রাজনৈতিকভাবে এই মানে দুর্নীতি দমনটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, মানে পলিটিক্যাল আমার দলের লোক হলে ধরা যাবে না, যখন বলবেন তখন দেখবেন সরকারি দল কিছু মুখস্থ দু একটা কথা বলবে, দু একটা এক্সাম্পল দিবে, কেন অমুক ধরা পড়েছে তমুক ধরা পড়েছে, ওই দু একটা রাখা হয় এক্সাম্পল দেওয়ার জন্য। আসলে কেবল সরকারি দল না, সেই সমস্ত লোকদেরকে ধরাই হবে না যাদের ধরলে সরকার বিব্রত হতে পারে। ঠিক আছে, সরকারি কর্মকর্তা মানে এই সরকার তো আমরা নির্ভর গভর্নমেন্ট, এটা সরকার স্বীকার করুন আর না করুন, এটাই রিয়েলিটি। আমরা তো গায়ের চামড়া দিয়ে বুঝি। আমলাদেরকে নানাভাবে ছাড় দেওয়া হচ্ছে, নানাভাবে। একজন আমলার বিরুদ্ধে কেউ মামলাও করতে পারবে না, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে। যার কাছ থেকে অনুমতি নেবেন সে তো দুর্নীতির শেয়ার পাচ্ছে না। যখন নাকি ঢাকার ফুটপাতে, আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, ঢাকার ফুটপাতে যখন একজন হকার বসে, সেও জানে যে নাকি মানে একজন লোককে প্রতিদিন বসার জন্য 100 টাকা দেয়, সেও জানে এই টাকার ভাগ কোন পর্যন্ত যায়। জানে কিভাবে? তাকে তো জানানো হয়। সে তো ওই পর্যন্ত যায় না, তাকে কিন্তু বলে, যে টাকাটা নেয় সে বলে এই টাকা শেয়ার আমি ওই পর্যন্ত দেই। তো যখন আপনি উপরে পর্যন্ত দিচ্ছেন, তোর উপরের কাছ থেকে পারমিশনটা কী করে আনবেন তার এই লোকের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে? পারবেন না তো। পৃথিবীর কোথাও আছে এই আইন যে একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে ঊর্ধ্বতনের পারমিশন লাগবে? আমি ক্ষতিগ্রস্ত। কিন্তু অ্যান্টি কারাপশন, আমাদের অ্যান্টি কারাপশন বিভাগটা এটা যেভাবে করা উচিত ছিল, যে কাজগুলি করা উচিত ছিল, হয়নি। আপনি অবাক হবেন, পরশুদিন যে কামরুল বলে একজনের যে মামলা হলো, অ্যান্টি কারাপশনের লোক গিয়ে মাপ চাচ্ছে, 10 বছর সাজা হয়েছে। ওখানে 10 বছর তদন্ত করে ওরা ভুয়া রিপোর্ট দিছে, অ্যান্টি কারাপশন লোক। আর মাননীয় আদালত, হাইকোর্ট, উচ্চ আদালত একটা অবজারভেশন দিছে, অসাধারণ। বলছে যে কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু প্রতিষ্ঠান আছে যাদেরকে সাধারণ মানুষ ফেরেশতা তুল্য মনে করে, ওইভাবে এই প্রতিষ্ঠানগুলি থাকা উচিত, কিন্তু এই কারাপশন কি সেটা পেরেছে? সেই অবস্থায় নেই। জি, আমরা একটা বিরতি নিব দর্শক, বিরতির পর ফিরে এসে আরো কথা হবে, আমাদের সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন মোস্তফার মুক্ত কণ্ঠ অনুষ্ঠান। সাগর বিশ্বাস, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে যখন করোনার সংক্রমণ শুরু হলো বাংলাদেশে, তো অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। সেখানে স্বাস্থ্য খাতের অপ্রস্তুত অবস্থা, পাশাপাশি দুর্নীতি এবং আমাদের সাধারণ মানুষের অসচেতনতার বিষয়গুলোও ছিল, বা প্রশাসন ঠিকমতো গুছিয়ে উঠতে পারছিল না। সেখান থেকে ধীরে ধীরে একটা পর্যায়ে এসেছে, এখন বাংলাদেশের সংক্রমণ অনেকটাই কমে গেছে, যদিও টেস্ট আগের মতো হয় না। তো সেই ক্ষেত্রে একটা সুখবর নিয়ে এসেছে ভ্যাকসিন, এবং সেটি দেয়া শুরু হয়ে গেছে বাংলাদেশে। তো আপনি কিভাবে দেখছেন, যেটি ইউরোপের অনেক দেশ এখন পর্যন্ত, বিশেষ করে ইতালি, স্পেন, ফ্রান্স, তারা কিন্তু হিমশিম খাচ্ছে ভ্যাকসিনের জন্য, কিন্তু সেখানে বাংলাদেশের মতো দেশ শুরু করে দিয়েছে। তো সামনের দিনগুলো কেমন হবে? ভ্যাকসিন নিয়ে আমরা আসলেই গর্ব করতে পারি, এটা সরকারের একটা কৃতিত্বপূর্ণ সিদ্ধান্ত নিঃসন্দেহে। তবে সেই সাথে কি আমাদের যে দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য খাত এবং কাঠামো, সেইটাকে সাথে নিয়ে প্যারালালভাবে ভ্যাকসিন কার্যক্রম, ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা কদ্দূর সফল হতে পারবো আমি সন্দিহান। কারণ অলরেডি ইতিমধ্যে আপনি তো জানেন, ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভ্যাকসিনের বিরুদ্ধে যে ক্যাম্পেইনটা শুরু হয়েছে, এটা বিজ্ঞান ভিত্তিক ক্যাম্পেইন না। মানুষের এমন ক্যাম্পেইন করা হচ্ছে যে ভ্যাকসিনের মধ্যে চিপস থাকবে, ওই চিপসে বেডরুমের ভিতর পর্যন্ত দেখা যাবে, এই ধরনের ক্যাম্পেইন করা হচ্ছে। আমাদের অধিকাংশ সরল সাধারণ মানুষ যখন এগুলি দেখে কিংবা কারো থেকে শুনে, তখন তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। সরকার এই ক্ষেত্রে সবচেয়ে বড় জরুরি, প্রাথমিকভাবে জরুরি ভ্যাকসিনেশনের প্রোগ্রামে এখন তো জিনিসগুলি পাঠানো হচ্ছে, বিভিন্ন জায়গায় ভ্যাকসিন পাঠানো হচ্ছে, জেলায় জেলায় পাঠানো হচ্ছে, কড়া নিরাপত্তার মধ্যে পাঠানো হচ্ছে। কিন্তু সাথে সাথে দরকার কি ম্যাসিভ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, গণসচেতনতা, মানুষকে উদ্বুদ্ধ করা। এই কাজটা সরকারকে এই মুহূর্ত থেকে করতে হবে।
এবং এইটা যতক্ষণ পর্যন্ত সাকসেসফুল না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারবেন না। অলরেডি আমরা ভ্যাকসিনেশনের আওতা থেকে অনেককে বাদ দিয়েছি, বৃদ্ধরা বাদ যাবে, অসুস্থ বাদ যাবে, গর্ভবতী মায়েরা বাদ যাবে, শিশুরা বাদ যাবে। তারপরে যে পরিমাণ আছে তাদেরকেও যদি আমরা সবাইকে আনতে চাই, ভ্যাকসিনেশনের আওতায় আনতে চাই, তাহলে আমাদের অ্যাওয়ারনেস গ্রো করতে হবে। সেটা পত্র পত্রিকায়, মিডিয়া এখানে বিশাল ভূমিকা রাখবে, এবং সেক্ষেত্রে কিন্তু সরকারের দায়িত্বটা অনেক বেশি। আর দ্বিতীয়ত হলো সেই ক্ষেত্রে এখানে করাপশন যেহেতু এই ক্ষেত্রে যেন হতে না পারে, সেটা শতভাগ নিশ্চিত করতে হবে। কারণ আমাদের অলরেডি অভিজ্ঞতা হয়ে গেছে যে স্বাস্থ্যখাতের দুর্নীতি, কোভিড টেস্টগুলি নিয়ে আমরা সারা পৃথিবীতে আলোচিত হয়েছি। কোভিডের ভুয়া সার্টিফিকেট নিয়ে বাইরের থেকে অনেক লোক আমাদের ফেরত এসছে। এইগুলি মাথায় রেখে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা যদি সফল করা না যায়, তাহলে কোনো লাভ হবে না। এমনিতে জানেন ভ্যাকসিন দিয়ে তেমন আপাতত দৃষ্টিতে হুট করে কোনো ইমিডিয়েটলি আপনি কোনো রেজাল্ট পাবেন না। আপনাকে মাস্ক থাকতেই হবে, একই সাথে আপনাকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, একই সাথে যা যা অন্য যে নিয়মাবলী সব পালন করতে হবে। তার মানে আমরা আরও বেশ কিছুদিন এর মধ্য দিয়ে আমরা যাব, কিন্তু তারপরে যে ট্রায়াল রান যেটা চলছে, এইটা সাকসেসফুল করা একটা বিশাল ব্যাপার। বাংলাদেশ কিন্তু উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এই জিনিসটা করে ফেলতে পারছে এবং করবে ইনশাল্লাহ। সেই কারণে জি, সময় পেলে আবারও আসবো আপনার কাছে। মাসুদ কামাল, সাগর বিশ্বাস যেটি বলছিলেন যে ভ্যাকসিনের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো চলছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি মোকাবেলা করার জন্য সরকারের যে রাষ্ট্রযন্ত্র যেগুলো আছে সেগুলো কতটুকু প্রস্তুত বা কি করছে, আর সার্বিক ব্যবস্থাপনাটা কেমন দেখছেন এই মুহূর্তে? দেখেন, অপপ্রচারটা আমি ওইভাবে দেখি না। আমি যেটা দেখি সেটা হলো আপনার দ্বিধা। মানুষের মধ্যে একটা দ্বিধা কাজ করছিল যে আমরা ভ্যাকসিনটা নেব কিনা, নিলে কি ঝামেলা হবে, কোনো সাইড ইফেক্ট হবে কিনা, এই ধরনের দ্বিধা। এই দ্বিধাটা কিন্তু অমূলক না, এটা পৃথিবীর সব দেশেই দ্বিধাটা আছে। দুটা কারণ আছে, আমি বলি আপনাকে। একটা হলো অচেনা, অজানা, নতুন যে কোনো বিষয় সম্পর্কে মানুষের মধ্যে একটা দ্বিধা কাজ কিন্তু করে, এটা করবেই। দেখেন, এতদিন ধরে প্লেন চলে, আপনার গ্রামের থেকে একটা মানুষকে নিয়ে এসে প্লেনে উঠান না, দেখেন উঠতে চায় কিনা। তার জন্য এটা নতুন, কিন্তু তার জন্য নতুন, সে একটু ভয় পাবে, দ্বিধা পাবে। যখন তার ছেলে যাই উঠবে, তখন সে ছেলে পিছনে পিছনে সে উঠবে। এটা হলো সহজ হিসাব। তো সে কারণে দ্বিধা থাকাটা অস্বাভাবিক কিছু না। আবার দুই নম্বর হলো এই ভ্যাকসিনগুলো যে চালু হচ্ছে সারা দুনিয়াতে, এই ভ্যাকসিনগুলো কিন্তু অ্যাপ্রুভ না, প্রত্যেকটা ইমার্জেন্সি অ্যাপ্রুভাল পাইছে না, মানে জরুরি ভিত্তিতে আপনাকে অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন দেওয়া হয় নাই, জরুরি কারণে অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু। কারণ ভ্যাকসিন অনুমোদনের জন্য যে একটা লম্বা ট্রায়াল টাইম লাগে, যে কারো কোনো আপনার সাইড ইফেক্ট হয় কিনা, অনেকের সাইড ইফেক্ট 1 বছর পরে হতে পারে। এই বিষয়গুলো কিন্তু সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে ছড়ায় পড়ে, মানুষের মধ্যে দ্বিধা থাকবে, এটা অন্যায় কিছু মনে করি না। আবার যেমন ধরেন এখন এই যে অনেকে দিচ্ছে, দেওয়ার ফলে মানুষের মধ্যে আগ্রহটা বাড়তেছে, এটা বাড়বে। আবার দেখেন কতগুলো জিনিস আছে, যে জিনিসটা হলো এই যে ভ্যাকসিনটা দিচ্ছি, এটা হলো 70% এফিকেসি। মানে আমরা যদি 100 জন লোক নেই, তাহলে 30 জনের মধ্যে এটা কোনো কাজই করবে না। 30 জন আক্রান্ত হতেই পারেন, কিন্তু 70 জনের মধ্যে কাজ করবে। তো এইটাও তো একটা বড় গ্যাপ, এটা কিন্তু একটা বড় গ্যাপ। কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু থাকবেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের হাতে এই মুহূর্তে বিকল্প আর কোনো পদ্ধতি নেই, আমাদের ভ্যাকসিন নিতে হবে, এটা হলো পরিষ্কার কথা, এর মধ্যে কোনো দ্বিধা নেই। এখন ওই যে আপনি বললেন না যে আপনার বিরূপ একটা প্রচারণা, যেটা এটা যারা চালাচ্ছেন তাদেরকেও সতর্ক থাকতে হবে। ভাই, বিরূপ প্রচারণা আপনি চালালেন, আপনি তো কোনো সমাধান দিতে পারলেন না, মানুষকে আপনি ভয় দেখালেন, আপনার তো কোনো সমাধান নেই আপনার কাছে। এইটাই হলো একমাত্র দৃশ্যমান সমাধান, আপনাকে ভ্যাকসিন নিতে হবে। আপনি ভ্যাকসিন নেবেন, সরকার একটা সিস্টেম করে দিয়েছে। দেখেন, এখানে অনেক ধরনের সমস্যা আছে, টাকা পয়সার হিসাব আছে, বাড়তি টাকা দিয়ে কেনা হয়েছে, সবই বললাম। আমাদের আসলে সময় শেষ হয়ে গেছে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন।